আপনি না আমায় বউ মানেন না, তাহলে এখন আবার বউয়ের কাছে আসছেন কেন? তাও আবার আমার মতো চরিত্রহীনার কাছে। হুম হুম, তুমি চরিত্রহীনা নও, বরং তুমি তো ফুলের মতো পবিত্র। তোমার সাথে কারো তুলনা হয় না। আর হ্যাঁ, কে বলেছে আমি তোমাকে বউ মানি না? আমি তো মনে প্রাণে শিরায় উপশিরায় ধমনী হৃৎপিণ্ড কলিজা হাত পা কান চোখ গলা সব কিছু দিয়ে শুধু তোমাকেই আমার বউ মানি। কিন্তু আমি এখন তোমাকে স্বামী হিসেবে মানি না। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি, গট ইট? নো, আই ডোন্ট গট ইট। তুমি মানো আর না মানো, আমি তোমার স্বামী আর তুমি আমার বউ। আর তুমি বললেই হলো নাকি? আমি যা বলবো তাই হবে, বুঝলে? এখন সরো তো, শুতে দাও, অনেক ঘুম পাচ্ছে। সায়রা অবাক হয়ে বলে, সরব মানে? মানেটা হচ্ছে সরো, আমি তোমার সঙ্গে ঘুমাবো। পাগল হয়ে গিয়েছো? এই বেডে তুমি আর আমি একসাথে কিভাবে ঘুমাবো? সোফা আছে, সোফায় ঘুমাও। আর তার থেকেও বড় কথা, তুমি এইখানে ঘুমাবে কেন? বাসায় যাও, নিজের বেডে গিয়ে ঘুমাও। বাসায় তো বউ নেই, আর আমার যে বউ ছাড়া ঘুম আসে না। ঢং, যাও তো এখান থেকে। আরুষ আর কিছু না বলে ধপ করে সায়রার পাশে শুয়ে পড়ে। তা দেখে সায়রা চেঁচিয়ে ওঠে, আরে আরে, কি করছো? বেড থেকে নামো বলছি, নামো। হুম হুম, নামবো না। এই বলে আরুষ আলগাভাবে সায়রাকে জড়িয়ে ধরে, যাতে হাতের ক্যানেলায় ব্যথা না পায়। সায়রা বকবক করতেই থাকে, কিন্তু আরুষের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। একসময় সায়রা ক্লান্ত হয়ে চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। আরুষ সায়রার কোনো সাড়া শব্দ না পেয়ে মাথা তুলে দেখে সায়রা ঘুমিয়ে আছে। তা দেখে আরুষ বলে, তুমি চাও আর না চাও, থাকতে তো তোমাকে আমার সঙ্গেই হবে। একবার তোমাকে নিচের থেকে দূর করে ভুল করেছি, সেই ভুল আমি আর দ্বিতীয়বার করছি না। চিন্তা করো না জান, খুব জলদি আমি সব কিছু ঠিক করে দেব, প্রমিস। এই বলে সায়রার কপালে এক ভালোবাসার স্পর্শ এঁকে আবার ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এক অন্ধকার রুমে রুহানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রুহান বারবার বাঁধনগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বিফলে যাচ্ছে। বার বলছে, কেউ আছেন? আমাকে এখানে কেন আনা হয়েছে? কি চাই আপনাদের? কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। রোহান যেই বাঁধনগুলোর সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরেও যখন কোনো কাজ হলো না, তখন সে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে আর অপেক্ষা করতে থাকে কারো আসার। প্রায় কিছুক্ষণের মধ্যে রোহানের অপেক্ষার প্রহর শেষ হয়। দরজা ঠেলে কেউ রুমে প্রবেশ করে। দরজা খোলার শব্দে রোহান সামনে তাকায়, কিন্তু এতক্ষণ অন্ধকারে থাকার পরে বাইরে আলো তার সহ্য হচ্ছে না। সে চোখ খিচে বন্ধ করে ফেলল। পায়ের কদমের আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। রোহান বুঝতে পারে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ একটি কণ্ঠ তার কানে ভেসে আসে। কেমন লাগছে এখানে? রোহান অনেক কষ্টে চোখ দুটো খুলে বলে, কে আপনি? কি চাই আপনার? কেন এনেছেন আপনি আমাকে এখানে? ছেড়ে দেন বলছি। আপনি হয়তো জানেন না আমি কে আর আমি কি কি করতে পারি। আমি ভালো করে জানি তুই কে আর তুই কি কি করতে পারিস। আর রইল, তোকে এখানে কেন এনেছি তা তুই একটু পরে জানতে পারবি। মানে কি বলতে চাইছেন আপনি? আর কে আপনি? আমি কি বলতে চাইছি তা তুই ভালো করেই বুঝতে পারছিস। আর জানতে চাস আমি কে, তাই না? তো শুনে রাখ, আমি তোর জম। দেখতে চাইবি না তোর জম দেখতে কেমন? তখনই রুমের সকল লাইট জ্বলে ওঠে। চোখে আলো পড়ায় রোহান চোখ খিচে বন্ধ করে ফেলে। পরে আস্তে আস্তে চোখ সামলে যাকে দেখে তাকে দেখেই রোহানের চোখ ছানা পড়ে। কেননা সামনে আর কেউ না, আরুষ দাঁড়িয়ে আছে, তাও আবার তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে, যেন এখনই ওর চোখ দিয়ে আগুন ঝরে পড়বে। আরুষকে এইভাবে দেখে ভয়ে রুহানের গলা শুকিয়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। রুহান নিজেকে কোনো মতেই সামলে বলে, এইসব কি হচ্ছে আরুষ? আমায় তুই কেন এখানে এভাবে বেড়ে গেছিস? যেতে দে আমায়। তোকে এখানে একটা বিশেষ কারণ আনা হয়েছে। কি কারণ? আরে আরে, তুই এত ঘুমাচ্ছিস কেন? আজ তো এত গরমও নয়, তার উপর রুমেতে ফ্যান চলছেই। তেমন কিছু না, তার আগে তুই বল কেন আমায় এখানে এইভাবে আটকে রেখেছিস? যেতে দে আমায়। ও তাই তো, তোকে এখানে কেন এনেছি তাই না? হুম, মনে পড়েছে। তোকে তোর সকল অপকর্মের শাস্তি দিতে। আসলে তোর পাপের খাড়াটা পূর্ণ হয়েছে, তাই তোকে এখন শাস্তি পেতেই হবে।
কি বলছিস এইসব? কিসের শাস্তি? কিসের কি? রুহানের এমন কথায় আরুষ রেগে যায় আর ধাপ করে রুহানের হাতের উপরে নিজের হাত দুটো চাপ দিয়ে বলে, কিসের কি, তাই না? এত ইনোসেন্ট কিভাবে সাজতে পারিস তুই? যেন তুই কিছুই করিসনি। কেন করলি তুই এসব আমার স্যারের সঙ্গে? কেন আলাদা করলি আমাদের, বল। হঠাৎ রোহান হু হু করে হেসে ওঠে আর তারপরে বলে, তাহলে শেষ পর্যন্ত সায়রা তোকে সত্যিটা বলেছে? কিন্তু তাতেও কি? আমার যা করার ছিল আমি করে ফেলেছি। তোদের দুইজনের মাঝে এত ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছি যে এখন সম্পর্কে ফাটল ধরে দিয়েছি। আরুষ রোহানের হাত দুটো আরো চেপে ধরে বলে, কেন করলি এমন, বল। কেন করলি এমন? করার নেই, ওরকম হবে। শুধুমাত্র তোর আর সায়রা থেকে প্রতিশোধ নিতে। তোর জন্য আমি সায়রাকে নিজের করতে পারিনি, নিজের করে পাইনি সেই কলেজ লাইফ থেকে। আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তোকে ভালোবাসতো। তুই বাদে অন্য কাউকে পাত্তা দিত না, সেই জন্য ও আমায় পাত্তা দেয়নি, ইগনোর করেছে আমায়। রোহান চৌধুরীকে ইগনোর করেছে, সে ভাবা যায়? এইটা আমার ইগোতে লাগে। তাই চেয়েছিলাম ওকে পটাতে, তাই তোর সাথে বন্ধুত্বের নাটক করি। কিন্তু যখন আমি ওকে প্রপোজ করি তখন তুই আর সায়রা মিলে আমায় পুরো ভার্সিটির সামনে অপমান করলি আর আমায় মারলি। তখনই জেদ চেপে বসেছিল যে তোকে আর সায়রাকে আমি আলাদা করে রাখবই। তাই তো আমি সায়রাকে ভয় দেখাই যে যদি ও আমার কথা না মানে তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। আর সায়রা মেনেও যায়, সক্ষম হই তোদের আলাদা করতে। কিন্তু তাতেও আমার মন ভরেনি। আমার যে তখন সায়রার উপর প্রতিশোধ নেওয়ার শেষ হয়নি। তাই তো ওকে নিজের করতে চেয়েছিলাম আর নিজের কাছ থেকে শাস্তি দিতে চেয়েছিলাম। কিন্তু মাঝে তুই এসে আবার সায়রাকে কেড়ে নিলি। তাই তো তোদের দুইজনকে আবার আলাদা করার চেষ্টা করি আর তোর কানে ওর নামে বিষ দিতে থাকি। তোকে তো আমি। এই বলে আরুষ রোহানকে ছেড়ে দিয়ে একটা স্টিক হাতে নেয় আর ওইটা দিয়ে রোহানকে ইচ্ছা মতো পেটাতে থাকে আর বলতে থাকে, আজ তোর জন্য আমরা দুজন এত কষ্ট পাচ্ছি। তোর জন্য আমি আমার স্যারাকে এত কষ্ট দিয়েছি। ওকে ভুল বুঝেছি, ওর সঙ্গে বাজে বিহেভ করেছি। ওকে তো আমি ছাড়বো না। আজ তো তোকে আমি মেরে ফেলবই। এই বলে আবারও মারতে থাকে। মারতে মারতে একসময় ওকে রক্তাক্ত করে ফেলে। পরে একসময় ওকে ছেড়ে দেয় আর কাকে যেন ফোন দিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ এসে হাজির। আরুষ তাদের কিছু টাকা দিয়ে বলে রুহান যেন কঠিন থেকে কঠিন শাস্তি পায়, কোনোভাবেই যেন ছাড়া না পায়। পুলিশরা আরুষের কথা মতো রুহানকে নিয়ে যায় আর কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করে। এদিকে দেখতে দেখতে আজ প্রায় 1 সপ্তাহ কেটে গেল। সায়রা এখন বেশ সুস্থ, সবই আরুষের কারণে। এই কয়েকদিনে আরুষ সায়রার সাথে একদম ফেভিকলের মতো চিপকে ছিল। সায়রার সকল কাজ সে নিজে করে দিয়েছে। সায়রার কখন কি প্রয়োজন তার দিকে খেয়াল রেখেছে। এর মধ্যে অনেকবার সায়রার রাগ ভাঙার ট্রাইও করেছে, কিন্তু পারেনি। তাও আরুষ নিজের প্রচেষ্টা চালিয়েই চলেছে। আজ সায়রাকে রিলিজ দেওয়া হবে। আরুষ সকল ফ্লোর ফর্মালিটি পূরণ করে সায়রার কেবিনে আসে। তারপর সায়রাকে নিজের সাথে নিয়ে যেতে নিলে সায়রা তার সাথে যেতে মানা করে দেয়। সে নাকি আরুষের সাথে আরুষের বাসায় যাবে না, বরং নিজের বাসায় যাবে। অনেক জোরাজুরির পরেও আরুষ সায়রাকে মানাতে পারল না। আর সায়রার বাবা মাও বলছিল ওদের সাথে যেতে, তাই কিছু বলতে পারলো না। সায়রা চলে গেল ওর বাবা মার সাথে। গাড়ি চলছে আপন গতিতে। সায়রা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। এমন সময় গাড়িটি জোরে ব্রেক মারে, যার ফলে সায়রা সামনের দিকে ঝুঁকে পড়ে। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সায়রার বাবা বাইরে যায় দেখতে কি হয়েছে, সাথে তার মা। কিন্তু অনেকক্ষণ যাবত তারা আর ফিরে আসে না। তাই সায়রা বাধ্য হয়ে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে তার বাবা মা নেই। সায়রা এদিকে ওদিকে খুঁজতেই তখন একজন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়। সায়রা কিছু বুঝে ওঠার আগেই ওর মুখে কি যেন স্প্রে করে। হঠাৎ সায়রার মাথা ঘুরতে থাকে আর চোখ দুটো বন্ধ হয়ে যায়। সায়রা যখন পড়ে যেতে নেয় তখন সেই ব্যক্তিটা ওকে ধরে ফেলে আর তারপরে ওকে নিজের গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। বাইরে থেকে আসা সোডিয়ামের লাইটের আলোয় আলোকিত হচ্ছে রুমটি। সেই রুমের মধ্যেই সারাকে একটা বেডে শুইয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলতে পারছিল না। অনেক কষ্টে সে আদো আদো করে চোখ মেলে। চোখ খুলে সে বসার চেষ্টা করে। কোনো মতে সে উঠে বসে, তারপরে মাথায় হাত দিয়ে বসে। মাথাটা একদম ভার হয়ে আছে। তারপরে সে চোখ ঘুরিয়ে চারিদিকে পর্যবেক্ষণ করতে থাকে। অন্ধকার হওয়ায়
তেমন বোঝা যাচ্ছে না। বাইরে আবছা আলোতে এতটুকু বুঝতে পারছে সে কোনো রুমের মধ্যে আছে। সায়রা মনে করার চেষ্টা করতে থাকে সে এখানে কিভাবে এলো। তখন তার মনে পড়ে সে তো ওর বাবা মার সাথে বাসায় যাচ্ছিল, পরে রাস্তায় কিছু লোক এসে তাদের ঘিরে ধরে, আর পরে কি হয় তা তার মনে নেই। যখন সেই সব চিন্তা করছিল তখনই সে দরজা খোলার আওয়াজ পায়। সায়রা ওইদিকে স্থির দৃষ্টিতে তাকায়। দরজা খুলে কেউ যেন লাইটটা অন করলো। সামনে থাকা ব্যক্তিকে দেখে সায়রা ভড়কে যায়। সে অবাক হয়ে সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে আছে আর বলে, আরুষ, হ্যাঁ, সামনে থাকা ব্যক্তিটি আরুষ। সেই কিডন্যাপ করেছে সায়রাকে। আরুষ ধীর পায়ে সায়রার সামনে যায়, তারপরে ওর পাশে বসে। এতে সায়রা কিছুটা সরে বসে। এতে আরুষ এক তাচ্ছিল্য হাসি দেয়। তা দেখে সায়রার গা জ্বলে যায়। সে তখন বলে ওঠে, তোমার সমস্যা কি? আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি কোথায়? আমাকে কেন এনেছো এখানে? আরে আস্তে আস্তে, একসঙ্গে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেবো শুনি? ফাজলামো করতেছো? কোথায় আমি, আর কেন আনছো আমায় এইখানে? কোথায় এনেছি তা তো জানি না, বাট কেন এনেছি এটা বলতে পারি। আরুষ সায়রার দিকে একটু ঝুঁকে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমাকে এখানে হানিমুন করতে এনেছি। যেহেতু আমাদের হানিমুনটা করা হয়, তাই ভাবলাম হানিমুনটা আগে সেরে ফেলি। কি বলো? চোখটা টিপ দিয়ে বললাম। মজা করতেছো আমার সাথে? আর এইসব করে কি প্রমাণ করতে চাইতেছো যে তুমি আমায় অনেক ভালোবাসো? প্রমাণ করতে চাইবো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসলে আমার কথাগুলো শুনতা, আমায় ভুল বুঝতা না, আমায় এমন চরিত্রহীনা বলতে পারতা না। এইসব এই জন্যই তো করতেছো, যাতে তোমার কাছে ফিরে আসি। তাহলে শুনে রাখো, আমি আর ফিরছি না তোমার কাছে, কেননা তোমার সাথে আমার মতো চরিত্রহীনা মেয়েকে মানায় না। সে যাই হোক, আমি এখন বাসায় যাব, যেতে দিন আমায়। এই বলে বেডে থেকে রেগে তাড়াতাড়ি করে নামতে লাগলো সায়রা। এতক্ষণ আরুষ চুপ করে নীরব দৃষ্টিকের মতো সায়রার সব অভিযোগ শুনছিল, কিন্তু এখন সায়রাকে উঠতে দেখে তাড়াতাড়ি করে তার হাত টান দিয়ে তাকে বেডে বসিয়ে তার হাতগুলো নিজের হাতের মধ্যে নিয়ে করুণভাবে বলে, সরি জান, আই এম সো সরি। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, আর আমার অপরাধের এত সহজে ক্ষমা নেই, সেটাও জানি। কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি এবার তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না, প্রমিস করছি। আর কোনো কষ্ট দেব না, অবিশ্বাসও করব না, সব সময় তোমাকে আঁকড়ে রাখবো। প্লিজ আমাকে আর একটিবার সুযোগ দাও, প্লিজ। সায়রা আরুষের এমন করুণ চাহনিতে নিজেও আরো দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল না হয়ে উপায় কই? সে যেই আরুষের প্রতি আগে থেকেই দুর্বল। আরুষের সামনেই সে যে নিজেকে শক্ত রাখতে পারে না, পারে না নিজেকে ঠিক করে রাখতে। আরুষের চোখের দিকে তাকালেই সে সব ভুলে যায়, কিন্তু সব কি চাইলেও ভোলা যায়? তার যে বারবার আরুষের করা সেই ব্যবহারের কথা মনে পড়ে যায়। সায়রা আরুষের চোখের দিকে তাকিয়ে বলে, সবকিছু মেনে নেওয়াটা কি এতই সহজ? আমি তোমাকে কি করে আবার আগের মতো মেনে নেব? কি করে তোমার করা প্রত্যেকটা ব্যবহার ভুলে যাব? আমি ভেঙে গেছি আরুষ, পুরোপুরি ভেঙে গেছি। তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই এর জন্য ভালো তুমি তোমার মতো থাকো, আর আমায় আমার মতো থাকতে দাও, যেতে দাও আমায়। আরুষের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠতে নিলেই পিছন থেকে আরুষ সায়রার হাত আটকে দিয়ে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। সায়রা পিছন ফিরে আরুষের দিকে তাকিয়ে বলে, কি বাচ্চাদের মতো কথা বলছো? কি সত্যি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে থাকতে চাই না, তাই বলে কি তুমি আমার সাথে জোর করবে? তুমি নিজেকে কি ভাবছো শুনি? যখন খুশি নিজে থেকে টানবে, যখন খুশি দূরে ছুঁড়ে মারবে, যা খুশি তাই করবেন, আর আমি চুপচাপ সবকিছু মেনে নেব? না, তা কখনোই হবে না। আমি এখনই চলে যাব। এই বলে সায়রা চলে যেতে নিলে আরুষ সায়রাকে টান দিয়ে নিজের কাছে এনে নিজের কোলে বসায়। পেছন থেকে সায়রার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সায়রার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলতে থাকে, ইয়েস, আই হ্যাভ গন ম্যাড। তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আর এই পাগলকে সুস্থ করতে যে শুধু তার সায়রাকে বড্ড প্রয়োজন। তাই তো তোমাকে কিডন্যাপ করে এখানে এনেছি, নিজের কাছে রাখার জন্য, নিজের বুকের মাঝে সারা জীবনের জন্য বন্দি করতে।
প্লাস হানিমুনটাও সেরে ফেলতে। সায়রা এভাবে হালকা ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে রাগে বলতে থাকে, তোমার না কিডন্যাপার হওয়া দরকার ছিল। না না, শুধু কিডন্যাপার না, দ্য মাস্টার মাইন্ড কিডন্যাপার হওয়া দরকার ছিল। কারণ তোমার স্বভাব একদম গুন্ডাদের মতো, প্লাস দেখতেও গুন্ডাদের মতো। বলে একটা ভেঙচি কাটলে আরুষ ভ্রুকুচকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই গুন্ডাদের মতন দেখতে? গুন্ডাদের মতো দেখতে মানে গুন্ডাদের মতো দেখতে। আমি মোটেও গুন্ডাদের মতন দেখতে না। আই এম এ চাম বয়। জানো আমার উপর কত মেয়ে ক্রাশিত। অ্যাপ্রোড থাকতে সব মেয়েরা আমি বলতে পাগল ছিল। হ্যাঁ, পাবনার পাগলিরাই পাবনার পাগলদের উপর ক্রাশিত মাসিত হয়। আর আরুষ দাঁত বের করে হেসে বলতে লাগে। আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। সায়রা তখন ঢাক ফুলিয়ে সামনে ঘাড় ঘুরিয়ে ফেলে, কাঁদো কাঁদো ফেস করে বিড়বিড় করে বলতে লাগে, না জানি আব্বু আম্মুকে কি করেছে এই গুন্ডা। কই আছে কে জানে, ফোন তো দিতে পারতেছি না। ফোন কই যে কে জানে। আরও সায়রার ঘাড়ে নিজের থুতনি রেখে মুচকি হেসে সায়রার গালের সাথে গাল লাগিয়ে বলে, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না জান। আমি আমার শ্বশুর আব্বাকে আর শাশুড়ি আমাকে একদম ঠিকঠাক মতো বাসে পৌঁছে দিয়ে আসছি। আর তাদের জানিয়ে এসেছি যে আমি তোমাকে নিয়ে হানিমুনে যাচ্ছি। প্রথমে আপত্তি করলেও আমি ঠিক মানিয়ে নিয়েছি। সায়রা ভ্রুকুচকে আরুষের দিকে তাকায়, তারপরে বলতে লাগে, আমরা কোথায় আছি? হুম, তা তো বলা যাবে না, টপ সিক্রেট। আমার মোবাইল কই? আমার কাছে। দাও তাহলে, বাসায় কথা বলবো। হুম, আমি আমাদের হানিমুনে কোনো ডিস্টারবেন্স চাই না। আর এমনিও ফোন আমার কাছে আর আমার কাছেই থাকবে, কারণ আপনার কাছে থাকলে আমার থেকে পালানোর চেষ্টা করবেন, যা আমি চাই না। সায়রা বিড়বিড় করে বলতে থাকে, গুন্ডা জানি কোথাকার। তোমার জামাই এই। হ্যাঁ, আমাকে যে এইখানে আনলা ভালো কথা, কিন্তু এখন আমি পরবোটা কি? জামা কাপড় তো কিছুই আনি নাই, এখন ফ্রেশ হয়ে কি পরবো শুনি? কেন, বার্থ টাওয়াল আছে না, ওইটা পরে থাকবা। আমিই তো, আমার সামনে আর কিসের লজ্জা শরম? কি? এত জোরে চিৎকার দেওয়ার কি আছে? কানের পর্দা তো ফাটিয়ে দেবে। আমি তো জাস্ট মজা করছিলাম। আমি আসার আগে বাসা থেকে সব কিছু নিয়ে আসছি। কাবার্ডে তোমার আর আমার ড্রেস আছে। যাও গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফিরে আসো। ততক্ষণ আমি তোমার জন্য খাবার অর্ডার করছি। হ্যাঁ, ফাজিল পোলা। এই বলেই সায়রা ধামধুম করে গিয়ে কাবার থেকে ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায় আর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তা দেখে আরুষ নিজের বুকে হাত দিয়ে বলে, ভাই রে ভাই, এই মাইয়া তো এখন একদম বোম হইয়া আছে। কখন যে ফাইটা যায় কে জানে। কিন্তু যত যাই হোক, হার মারলে চলবে না। ছায়রা যদি বম হয় তাহলে আমিও সেই বমের জামাই। সায়রাকে কিভাবে নিজের কাছে রাখতে হয় তা আমি ভালো করেই জানি। আফটার অল সি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। এই বলে একটা ডেভিল স্মাইল দেয় আর রুম থেকে বেরিয়ে যায়। সায়রা আর আরুষের খাওয়ার শেষে সায়রা সব গুছিয়ে রুমে যায়। রুমে ঢুকতেই যা দেখলো তাতে সায়রা জোরে এক চিৎকার দিল। আ সায়রার চিৎকার শুনে আরো শতভম্ব হয়ে তাড়াতাড়ি সায়রার কাছে আসে আর ওকে বলে, কি হয়েছে, এমনভাবে চিৎকার দিলে কেন? কোথাও ব্যথা পানি তো? সায়রা কিছু না বলে আরুষকে জাপটে ধরে। এতে আরুষ খানিকটা শকড হয়। কেন না, সায়রা তো নিজ থেকে কাছে আসার মানুষ না। আরুষ সায়রার মুখে তাকিয়ে দেখে ওর চোখ মুখ ভয়ে ছাপে স্পষ্ট। আরুষ বুঝে উঠতে পারছে না সায়রা এমন দেখলো কি। কি হয়েছে, এভাবে ভয় পাচ্ছ কেন, বলো আমাকে। ও ওইখানে। কোনখানে? আঙুল দিয়ে সামনের দিকে ইশারা করে। আরুষ সেখানে তাকায় আর বোঝার চেষ্টা করে আসলে কি দেখে সায়রা এত ভয় পাচ্ছে। আরুষ ভালো মতো পর্যবেক্ষণ করার পরে সে বুঝতে পারলো সায়রার এমন ভয় পাওয়ার কারণ। আরুষ তখন হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে ও দম বন্ধ হয়ে আসতেছে। অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলে, তুমি আর উতরালে না। তুমি সেই আগের মতোই আরশোলাকে দেখে এখনো ভয় পাচ্ছ। সায়রা মুখ কাচুমাচু করে বলে, হুম। হায় রে, তুমিও না। এই বলে আবার হাসতে থাকে। সায়রা ছোট থেকে আরশোলাকে অনেক বেশি ভয় পায়। ভয় পায় বললে ভুল হবে, জমের মতো ভয় পায়। যেখানে আরশোলা দেখাবো সেখানেই সায়রা চিল্লাপাল্লা শুরু করে দেয়। একবার সে রুমে আরশোলা দেখেছিল।
তা দেখে কি চিল্লানি! ভয়ে সায়রা ওদের বাগানের গাছের উপরে উঠে আরশোলা আরশোলা চিৎকার করে করে পুরো মহল্লাকে এক করেছিল। সবাই তো ভাবছিল হয়তো ডাকাত পড়েছে, কিন্তু পরে জানতে পারে আসল কাহিনী। সারাদিন গাছের উপরেই বসেছিল। সেদিন আরুষ ওকে অনেক কষ্টে গাছ থেকে নামায়, কিন্তু ওই দিনের পর ও আর ওই রুমে যায়নি। রুম চেঞ্জ করে ফেলেছিল এই বলে যে ওইখানে আরশোলা আছে। এখনো আরশোলা দেখে ভয় পায়, আগের চেয়ে একটু কম, কিন্তু তাও দেখলে চিৎকার করে মাথা নষ্ট করে ফেলে। প্লিজ সরিয়ে দাও না, আমার অনেক ভয় করতেছে, প্লিজ। আরুষ কিছু বলতে গিয়েও থেমে যায়। তারপরে কি জানি ভাবলো, ভাবা শেষে ওর মুখে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। আমি সরিয়ে দিতে পারি, বাট আমার এতে লাভটা কি? আরে ভাই, এইখানে আমার জান পরাণের কথা, আর তুমি আসছো তোমার লাভ নিয়া। আরুষ ভাই শব্দটা শুনে রেগে গিয়ে বলে, ওই, আমি তোর ভাই লাগি এখন যে আমাকে ভাই করতেছো? আরে ভাই থুক্কু, আমার পেয়ারের জামাই, মেরে পতি পরমেশ্বর, আমার কথা এত কান না দিয়া ওই লিচুর বিচি থুক্কু, ওই কালা কাঁঠাল, ধ্যাত কি কইতাছি, ওই আরশোলা সরাও। সরামো না। সায়রা এখন কাঁদো কাঁদো হয়ে বলে, জামাই ও জামাই, এমন কয় না, তুমি বাদে আমার এই রুমে এখন আসেই বা কে বলো, প্লিজ সরাই দাও না। আচ্ছা, সরিয়ে দেব, কিন্তু এর বদলে আমি যা যা বলবো তা কিন্তু তোমাকে করতে হবে। তুমি যা বলবো তাই করমু, পারলে আকাশের নক্ষত্র থুক্কু তারা আইনা দিমু, তাও সরাইয়া দাও প্লিজ প্লিজ। সায়রা নিজের মধ্যে নেই। ওই কি বলতেছে না বলতেছে তার কোনো জ্ঞান নেই। ওর তো এখন পুরো অ্যাটেনশনই ওই আরশোলার দিকে, যে যেমনি হোক ওইটাকে সরাতে হবে, জান দিয়ে হইলেও সরাতে হবে। মনে থাকে যেন। প্লিজ সরাও, আমার ভয় করতেছে। আরও সায়রাকে নিচ থেকে সরিয়ে একটা খালি কন্টেনার খুঁজে বের করে, তারপরে তা দিয়ে ওই আরশোলার সামনে যায়। তারপরে ওইটা ধরে ওই কন্টেনারের ভেতরে ভেতরে ভরিয়ে রেখে আসে আর হাত ধুয়ে নেয়। পরে সায়রার সামনে এসে দাঁড়ায়। নাও, সরিয়ে দিয়েছি। সায়রা যেন এবার হাফ ছেড়ে বাঁচে, অতপর একটা মিষ্টি হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলে তো কাজ হইতো না। মনে নেই গিয়ে বলেছিলাম আমি যা যা বলবো তা কিন্তু তোমাকে করতে হবে। কখন? বাহ, এত তাড়াতাড়ি বলে গেলে, একটু আগেই তো বলছো। সায়রা মনে করার চেষ্টা করে, তখন তার মনে পড়ে যে তখন সে কি বলেছিল। সব মনে করেই সায়রার মুখ ছোট হয়ে যায়। সে জানে এখন বাঁচার কোনো উপায় নেই, তাই সে কাচুমাচু করে আমতা আমতা করে বলে, কি করতে হইব? তা আস্তে আস্তে জানতে পারবা। এখন আপাতত আমাকে কিস করলেই হবে। কি? কোনো দিনও না, আমি তোমায় কিস করতে পারবো না। তুমি কিন্তু বলেছো আমি যা যা বলবো তা তুমি করবে। বলছি ঠিক আছে, কিন্তু তাই বলে কিস করতে পারবো না। বুঝে বলছো তো? আর শোলাটা কিন্তু বাইরে ফেলেনি ওকে, এখন কিন্তু ওই কন্টেনারে বন্দি আছে। কথা না শুনলে কিন্তু তোমার উপরে ছেড়ে দেবো। হুম। হেই, এ তুমি এমন করতে পারো না। হেই, আমি ঠিক কি কি করতে পারি তা তুমি ভালো করেই জানো। এখন বলো, কেস করবে কিনা? করতেছি তো। গুড, হারি আপ। সায়রা আস্তে আস্তে আরুষের দিকে এগিয়ে যায়। ওর সামনে এসে গালে হালকাভাবে ঠোঁট ছোঁয়। তারপরে সরে আসতে নিলে আরুষ সায়রার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁট দুটো দখল করে নেয়। কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিয়ে আরুষ খাটে গিয়ে শুয়ে পড়ে, আর সায়রা সেখানেই ঠ্যাং মেরে দাঁড়িয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে ওর সাথে আসলে হলোটা কি। যখন বুঝতে পারে তখন সায়রা রাগী চোখে আরুষের দিকে তাকায়, আর আরুষ সে আরামসে পায়ের উপরে পা তুলে গুনগুন করতে থাকে। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এই গান শুনে সায়রা যেন জ্বলে পুড়ে বেগুন। সায়রা রাগে ফুঁসতে ফুঁসতে ধূপধাপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে, আর কি জানি বিড়বিড় করতে থাকে। কিছুক্ষণ পরে সায়রা অনুভব করে সে আকাশে ভাসতেছে। তারপর সে বুঝতে পারলো আরুষ তাকে কোলে তুলে নিয়ে গেছে। সায়রা হাত পা ছোটাছুটি শুরু করে দেয়। আরুষ সেই দিকে তোয়াক্কা না করে সায়রাকে শুইয়ে দেয়, আর নিজেও ওর পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নেয়।
সায়রা তখনও ছোটাছুটি করেই চলেছে। তা দেখে আরুষ রেগে বলে, আর একবার যদি এমন মোচড়া মোচড়া করছো না, বাইরে থেকে ওই আশ্রয়টা এনে না সোজা তোমার সরিয়ে ছেড়ে দেবো। এইবার সায়রা কাঁচোমাচো হয়ে যায়। সে জানে এখন কথা না শুনলে আরো সত্যি এইটাই করবে, তাই কিছু না বলে চুপটি করে ওর বুকে শুয়ে থাকে। একসময় ঘুমিয়েই পড়ে। আরু সায়রার দিকে তাকিয়ে মনে মনে বলে, যা, এই আরশোলার জন্য তোমায় কাছে তো পেলাম। চিন্তা করো না, খুব জলদি তোমার এই সকল রাগ আমি দূর করে দেব। সব সময় আঁকড়ে রাখবো তোমাকে। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই বুকে তোমাকে আঁকড়ে রাখবো। আরু সায়রার কপালে ভালোবাসার এক স্পর্শ এঁকে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহ আরু সায়রাকে আরশোলার ভয় দেখিয়ে জ্বালিয়ে মেরেছে। কি না করতে বলেছে ওকে, কখনো কিস করো, তো কখনো ঘুম পাড়িয়ে দাও, নয়তো কখনো খাইয়ে দাও, আবার কখনো শাড়ি পরো। কিন্তু এর মধ্যে দিয়ে আরুষ তার ভালোবাসার প্রতিনিয়ত সায়রাকে বুঝিয়ে দিয়েছে। 1 মিনিটের জন্য সায়রার চোখের আড়ালে হলে সে অস্থির হয়ে যায়। আরুষ সায়রার ছোট থেকে ছোট জিনিসের খেয়াল রাখে, কোনো কিছুর কমতি রাখে না নিজের ভালোবাসায় সায়রাকে উপলব্ধি করানোর জন্য। রাতে সায়রা বারান্দার গ্রিলের উপরে হাত রেখে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে। আকাশে অজস্র তারা চিকচিক করছে। তার মধ্যে এক গোলাকার থালার মতো চাঁদ চারিদিকে তার স্নিগ্ধ আলো ছড়িয়ে দিচ্ছে। আজ সায়রা অন্য কিছু নিয়ে ভাবছে না, বরং আজই শুধু আরুষকে নিয়েই ভাবছে। ভাবতে আসলে ভাবছে বললে ভুল হবে, সে এখন আরুষের ভাবনায় মগ্ন। হ্যাঁ, আরুষ যেন আজ সায়রার অভ্যাসে পরিণত হয়েছে। আরুষের এই সব পাগলামিতে সে এখন বিরক্ত বোধ করে না, বরং তার এখন এসব ভালো লাগে। ওর বিরক্তিকর জিনিসগুলো এখন ভালো লাগতে পরিণত হয়েছে, কিন্তু তা সে আরুষকে বুঝতে দেয়নি। সায়রা এখন ধীরে ধীরে আরুষকে আপন করে নিচ্ছে। সে যে আর তার অভিমান ধরে রাখতে পারছে না। কিভাবেই বা রাখবে? যাকে আমরা ভালোবাসি তার উপরে কি কখনো রাগ বা অভিমান করে থাকা যায়? যায় না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার উপরে রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। তাকে কষ্ট দিলেই নিজেকে তার থেকে বেশি কষ্ট অনুভব করতে হয়। তাই সে এখন ঠিক করেছে আরুষকে আর কষ্ট দেবে না, চেষ্টা করবে সব ভুলে নতুন জীবন শুরু করার। কিন্তু সব কি ভোলা এতই সহজ? সায়রা যখন আরুষের ভাবনায় মগ্ন, তখন আরুষ বারান্দায় প্রবেশ করে। সে এসে সায়রার পাশে দাঁড়ায়। আরুষ মুগ্ধ নয়নে সায়রার দিকে তাকিয়ে আছে, কেননা চাঁদের স্নিগ্ধ আলো এসে সায়রার মুখে পড়ছে। এতে সায়রার মুখখানি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে তার চেহারায়। লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, সব মিলিয়ে আরুষের নেশা ধরিয়ে দিচ্ছে। আরুষের ইচ্ছে করছে এখনই তার এই মায়াবতীর মাঝে ডুব দিতে, কিন্তু আফসোস তা হয়তো এই মুহূর্তে সম্ভব না। কেননা সায়রা যে এখনো তাকে ক্ষমা করেনি, তার উপরে যে সে এখনো রেগে আছে। আর এমনিও আরুষ চায় সায়রা নিজের মন থেকে সব মেনে নিয়ে তাকে আপন করুক। তারপরে না হয় সে সায়রাকে আবার নিজের ভালোবাসায় রং দিয়ে রাঙিয়ে দেবে, আপন করে নিয়ে চিরতরের জন্য নিজের বুকে আগলিয়ে রাখবে। আরুষ সায়রার আর একটু কাছে যেয়ে তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলে, কি ভাবছো এই অসীম নক্ষত্রের দিকে তাকিয়ে? আরুষের কথায় সায়রা নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তারপরে সে একবার আরুষের দিকে তাকায়, আবার আকাশের পানে তাকিয়ে বলে, কিছু ভাবছি না তা বললে ভুল হবে, আবার ভাবছি তাও বলতে পারছি না। আসলে বলতে গেলে আমি জীবনের হিসাব মিলাচ্ছিলাম, যে বিয়ের পর আমাদের মধ্যে কি ছিল আর এখন কি আছে, আগে কেমন ছিলাম আর এখন কেমন, আগে আমার প্রতি তোমার ব্যবহার কেমন ছিল আর এখন কেমন। জানো, এইসব মিলিয়ে শেষে কি পেলাম? কি? যে আমরা সময়ের স্রোতে অতিবাহিত হয়ে চলেছি। সময় যে কাউকে থেমে থাকতে দেয় না। সময় যেমন খারাপ হয় তেমন ভালোও হয়, আর সাথে সে যে সকলকে পরিবর্তন করতে সক্ষম, যেমন তোমায় আর আমায় কতটাই না পরিবর্তন করে ফেলেছে। আজ সত্যি একটা কথা মানতে বাধ্য হচ্ছি, সকলের জীবনেই সময়ের একটা সময় সব সময় স্মরণীয় হয়ে থাকে, আর আমার জীবনে সেই সময়টা হলো তোমার সাথে আমার কাটানো সেই সময়গুলো, যখন নাকি তোমার আমার মাঝে কোনো কিন্তু ছিল না, কোনো অপবাদ ছিল না, ছিল না কোনো থার্ড পারসন,
ছিল না কোনো ভুল বোঝাবুঝি, কতটা না হাসি খুশি ছিলাম। দুজনের জন্য দুজনের ভালোবাসা কোনো কমতি ছিল না। আমি যদি পারতাম না, তাহলে সেই সময়টাকে বেঁধে রাখতাম, কখনো অতিবাহিত হতেই দিতাম না। সময়কে কখনো বাধা যায় না, এটা করার চেষ্টা করাটাও বৃথা। সময় তো চলমান নদীর ধারার মতো, তা নিজ গতিতে বয়েই যাবে। তাই পুরনো সময়কে স্মরণ করে শুধু ভালো লাগা উপলব্ধি করা যায়, কিন্তু বর্তমান সময়ে তার চেয়ে ভালো স্মৃতি তৈরি করে তাতে সন্তুষ্টি লাভ করা যায়। সায়রা এক মুচকি হেসে বলে, তাই তো সময়ের সাথে সাথে এমন কিছু স্মৃতি তৈরি হয়ে গেল যা সব কিছু অগোছালো করে দিল। কিছু ভয়ঙ্কর স্মৃতি যা মনে করলে আমাকে তিলে তিলে শেষ করে দিতে লাগে, যা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আফসোস, যদি সময়টাকে বেঁধে রাখতে পারতাম আর তা পরিবর্তন করতে পারতাম, তাহলে নিজের জীবন থেকে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে ফেলতাম আর সব সময়ের জন্য শুধু সেই হাসিময় ভালো স্মৃতিগুলো গুছিয়ে রাখতাম। বলেই রুমের দিকে পা বাড়ায় সায়রা। আরুষ এত সময় ধরে মাথা নিচু করে সব শুনছিল। সায়রার প্রত্যেকটা কথা তাকে আঘাত দিচ্ছিল, কেননা তার যে অজানা নয় যে সায়রা কোনো ভয়ঙ্কর স্মৃতির কথা বলছে। সায়রা সেই রাত কথা বলছে যেদিন আরুষ সুবাহর উপরে হাত তুলছিল, তার চরিত্র নিয়ে কথা তুলেছিল, তাকে কিনা চরিত্রহীনা বলেছিল, বিভিন্নভাবে তাকে নিচু করেছিল। আরুষ পিছন থেকে সায়রার হাত আটকিয়ে বলে, পুরনো স্মৃতি মুছে যাবে না, কিন্তু নতুন স্মৃতি তো করা যাবে, যা পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলোকে ভুলিয়ে দেবে, নতুন করে সব শুরু করতে সাহায্য করবে, কষ্ট ভোলাতে সাহায্য করবে, পেছনের অন্ধকার পেরিয়ে নতুন এক আলোয় রাঙিয়ে তুলবে। আমাকে কি শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না? আরেকবার কি সব ভুলে আমাকে ভালোবাসা যায় না? সায়রা এবার পিছনে ফিরে ঘুরে আরুষের দিকে তাকায়, আর তাকিয়ে দেখে সে করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখে স্পষ্ট অনুতপ্ততা দেখা যাচ্ছে। সায়রা যে চেয়েও তার চাহনিকে উপেক্ষা করতে পারছে না। সায়রা আরুষের কোনো কথার উত্তর না দিয়ে সে আবারও সেই গ্রিলের পাশে হাত দিয়ে আকাশবাণী তাকিয়ে থাকে গভীরভাবে। আরুষের বুঝতে বাকি নেই যে সায়রা এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না, তাই আরুষ সায়রাকে কোলে করে বারান্দায় রাখা সোফায় বসে। সায়রা আরুষের কোল থেকে উঠতে চাইলে আরুষ পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যাতে সায়রা নড়তে না পারে। সায়রা বেশ ভালো করেই বুঝে গেছে যে সে চাইলেও আরুষের বাহুডোর ছেড়ে থেকে ছাড়া পাবে না, তাই এভাবেই বসে থাকা তার জন্য উত্তম। তাই সায়রা চুপচাপ আরুষের বুকে হেলান দিয়ে বসে থাকে। তা দেখে আরুষ গুনগুন করতে বলে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো হৃদয়ে জোরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো হৃদয়ে জোরে। সায়রা এতক্ষণ মুগ্ধ হয়ে আরুষের গান শুনছিল। আরুষের গানের গলা যে মোটামুটি অনেক ভালো, তা সায়রার মানতেই হবে। আগেও আরুষ সায়রার জন্য এমনই গুনগুনি করেই গান গাইত। যখন সায়রা মন খারাপ থাকতো বা রাগ করতো, আরুষের গান শুনে সে কোনো মতেই রাগ বা মন খারাপ করে থাকতে পারত না। তার কাছে আরুষের গান গাওয়াটা একটা নেশার মতো কাজ করে, যা শোনার পরে সে দুনিয়াদারি সব ভুলে যায়। আরুষ গান শেষ করে সে ঘোর লাগা দৃষ্টিতেই সায়রার দিকে তাকিয়ে থাকে। চোখ বন্ধ অবস্থায় থাকে। কতটাই না মায়াবী লাগছে। সে হারিয়ে যাচ্ছে সায়রার মাঝে। নিজেকে আর সংযত না রাখতে পেরে সে সায়রার ঘাড়ে নিজের মুখ ঢোকায়। সেখানে আলতো করে নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগে। আরুষের স্পর্শে সায়রা আস্তে আস্তে আরুষের মধ্যে ডুবে যেতে থাকে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগে। আর সায়রা চেয়েও আরুষকে বাধা দিতে পারছে না বলে ভুল হয়। দিতে আসলে সে চাইছেই না, কেননা সে যে নিজেই তো আরুষের স্পর্শে ডুব দিতে চাচ্ছে। সায়রার কোনো বাধা না পেয়ে আরুষ ধীরে ধীরে সায়রার ঠোঁটগুলোকে নিজের আয়ত্তে করে নিয়েছে। তারপরে হুট করে সায়রাকে কোলে তুলে রুমের দিকে এগোতে লাগে। আজ না হয় আরো একবার তার ভালোবাসায় বেঁধে রাখবে, নিজের করে নেবে নতুন করে। আগেরবার আপন করে নিলেও ছিল সংশয়, প্রতিশোধ কিংবা আরো অনেক কিছু, কিন্তু এবার না আছে কোনো প্রতিশোধ,
না আছে কোনো সংশয়, শুধুই রয়েছে তাদের ভালোবাসা। সায়রার জমানো অভিমানের পাহাড়টা আজ হয়তো ভেঙে যাবে, হয়তো নতুন করে শুরু হবে তাদের নতুন জীবনের পথ চলার সূচনা। সকাল 7টা বাজে। সায়রা আরুষের খালি বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। কিনা নিষ্পাপ লাগছে তাকে, মুখটা একদম উজ্জ্বল দেখাচ্ছে। এক আলাদা মায়াই বিরাজ করছে তার মুখখানিতে। আরুষ আরো গভীরভাবে সায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। আরুষের আজ বেশ শান্তি লাগছে। সে তার ভালোবাসাকে হারিয়ে আবার নতুন করে পেয়েছে। তার ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসায় নতুন করে রাঙিয়েছে। কিন্তু ওকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়ে ফেলেছিলাম, নিজের থেকে দূরে সরিয়ে ফেলেছিলাম, নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চেয়েছিলাম। যে কিনা আমাকে পাগলের মতন ভালোবাসতে চেয়েছিল, যে কিনা আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল ছিল। অন্য কারো অন্যায়ের শাস্তি আমি তাকে দিয়ে গেছি, ভুল বুঝে খেয়েছি, তার সঙ্গে অন্যায় করছি। কিন্তু এখন থেকে আমি কখনোই নিজেদের মধ্যে না কোনো ভুল বোঝাবুঝি আসতে দেব, আর না কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেব। প্রমিস। এসব ভাবতে ভাবতে আরুষ সায়রার কপালে চুমু দেয়। কপালে কারোর স্পর্শ পেয়ে সায়রার ঘুম ভেঙে যায়। সায়রা আলতো করে ঘুম ঘুম চোখে আরুষের দিকে তাকায়। আরুষের চেহারায় ঠোঁটের কোণে মৃদু হাসি দেখে সায়রার মুখে হাসি ফুটে ওঠে। আরুষ সায়রাকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলে, গুড মর্নিং জান। গুড মর্নিং, মিষ্টি একটা হাসি দিয়ে বললাম। ঘুম কেমন হলো শুনি? ভ্রু নাচি। এই কথা শুনে সায়রার মুখে এক লাল আভা ফুটে ওঠে। সে লজ্জায় আরুষের বুকে মুখ লুকায়। তা দেখে আরুষ বলে, সরি জান, তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, অনেক অন্যায় করেছিলাম তোমার সামনে। মাফ করে দিও। আমাকে কি শেষবারের মতন সুযোগ দেবে? দেবে কি সুযোগ? তোমাকে আমার ভালোবাসায় ভরিয়ে দিতে, নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে। সায়রা মাথা উঁচু করে একটি মিষ্টি হাসি দিয়ে আরুষের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়। তারপর ওর বুকে মাথা রেখে বলে, দোষ শুধু তোমার একার ছিল না, আমারও ছিল। তাই তুমি মাপ চেয়েও না। আর এখন থেকে সকল সংশয় বলে নতুন করে জীবন সাজাবো, যেখানে থাকবো শুধু তুমি আর আমি, আমাদের ভালোবাসা। কিন্তু এর আগে কথা দাও আর কখনো আমার সাথে এমন বাজে ব্যবহার করবে না। যত ভুল বোঝাবুঝি রাগারাগি হোক না কেন, দুজন শান্তভাবে নিজেদের মধ্যে মিটিয়ে নিব। কথা দাও? আরুষ মুচকি হেসে সায়রার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, কথা দিলাম আর কখনো এমন কিছু করব না। প্রমিস। যাও, এখন ফ্রেশ হয়ে আসো। जो हुकुम मेरे शहजादी। বেশ কিছুক্ষণ পরে সায়রা নিজে চলে যায় নাস্তা তৈরি করতে। আরুষও ততক্ষণ ফ্রেশ হয়ে চলে আসে। একটা ব্ল্যাক ট্রাউজার আর টি শার্ট পরে সে নিচে নেমে আসে। নিচে এসে সে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে পিছন থেকে সায়রার কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলে, কি করছো? আকাশ থেকে ডিম পড়তাছে। মজা করছো নাকি? তুমি তো রান্না করছো। দেখতে যখন পাচ্ছ তখন এমন ফালতু প্রশ্ন কেন করছো? আমার বউ দেখে রেগে গেছে। তা আমার বউ কি জানে তাকে রাগ করলে আরো বেশি সুন্দর লাগে? যখন তার নাক রাগে লাল হয়ে যায় আর গালগুলো টমেটোর মতন ফুলে যায়, তখন তাকে দেখে ইচ্ছে করে টুক করে খেয়ে ফেলি। সায়রা এখন রাগ ভুলে লজ্জায় লাল হয়ে যায়। আরুষ যে কেন তাকে বারবার এমন লজ্জায় ফেলায় কে জানে। সায়রা কিছু না বলে রান্না করতে থাকে আর আরুষ পিছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক দিয়ে ঘষতে থাকে। ঠিক তখনই আরুষের মোবাইলে একটা ফোন আসে। আরুষ পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটা দেখে ভ্রু কুঁচকে যায়। সে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। হোয়াট? এত কিছু হয়ে গেল আর আপনি আমাকে এখন বলছেন? ওপাশ থেকে কি বললো বোঝা গেল না। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আবার এখানে কি বলার নেই। বলে ফোন রেখে দেয়। সায়রা ততক্ষণে খাবার টেবিলে সাজিয়ে ফেলে। পরে আরুষের কাছে এসে বলে, কি হয়েছে? কি হয়েছে? কমিশনার ফোন দিয়েছিল। কেন? তোমাকে একটা কথা বলা হয়নি। তুমি যখন হাসপাতালে ছিলে তখন আমি রোহানকে পুলিশের কাছে দিয়েছিলাম। ও, তা কেন ফোন করেছিলে? কিছুদিন আগে রোহান জেল থেকে পালানোর চেষ্টা করে। এতে কিছু পুলিশ অফিসারদের আঘাতও করে। পুলিশের গান নিয়ে সেও পালিয়ে যায়। পুলিশ যখন তাকে ধরতে যায়
তখন সে পুলিশের ওপর ব্যাকফায়ার করে। ওকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না, তাই পুলিশ বাধ্য হয়ে ওকে গুলি করতে থাকে, আর ওর অন দ্য স্পট ডেড হয়। এখন ওর ফ্যামিলিকে ওর লাশ নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সম্মানের ভয়ে সে ওর লাশ নিতে মানা করে ফেলে। তাই এখন ওর লাশের কি করবে তার জন্য ফোন দিয়েছিল। সায়রা সব শুনে তার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হুম সকলের কর্মের ফল তাকে পেতেই হয়, হয়তো ইহকালে, তা না হলেও পরকালে। শাস্তি তো তাকে ভোগ করতেই হয়। দেখতে দেখতে 4 মাস কেটে যায়। আরুষ আর সায়রা এখন ইতালিতে সেটেল হয়ে গিয়েছে। আরুষের সবকিছু যেহেতু এইখানে, তাই সকলের মতেই তারা দুইজনে এখানেই চলে এসেছে। এইখানে এরা নতুনভাবে নিজের জীবন সাজাচ্ছে, যেখানে তাদের ভালোবাসার কোনো কমতি নেই। সায়রা এখান থেকেই তার পড়ালেখা শেষ করেছে, আর আরুষও তাকে ফুল সাপোর্ট করেছে। সন্ধ্যায় সায়রা কফির মগ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে তাদের চুমুক দেয়। বাতাসে তার কোলা চুলগুলো উড়তে লাগে। বিকালের এই বাতাসটাকে চোখ বন্ধ করে অনুভব করতে লাগে। আরুষ তখন পিছন থেকে সায়রার কোমর চেপে ধরে তার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়। সায়রা আরুষের স্পর্শ বুঝতে পেরে মুচকি হেসে চোখগুলো খুলে আরুষের উপরে নিজের শরীরের ভর ছেড়ে দেয়। তারপরে শুভম মৃদু হেসে বলে, বাহ, আজ দেখি আমার হাজবেন্ড ফুল রোমান্টিক মুডে আছে, কি ব্যাপার? আরুষ চোখ বন্ধ করে সায়রার ঘাড়ে চুমু দিতে দিতে মাতাল কণ্ঠে বলতে লাগে, আমি তো সবসময় রোম্যান্টিক মোডে থাকতে চাই, তোমাকে নিজের ভালোবাসায় রাঙাতে চাই, তোমাদের ডুবে থাকতে চাই, কিন্তু তুমি তো সেই সুযোগটাই দাও না। সায়রা আরুষের দিকে ঘুরে তার গলায় নিজের 2 হাত রেখে এক মিষ্টি হাসি দিয়ে বলে। ও আচ্ছা, তাই বুঝি। আরুষ সায়রার কোমর জড়িয়ে ওকে আরো কাছে টেনে বলে, জি হ্যাঁ, তাই। তা এখন কি একটা সুযোগ দেওয়া যাবে কাছে আসার? বলে আরুষের সায়রার মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। সায়রা আরুষের মুখের সামনে হাত রেখে আটকে খিলখিল করে হেসে বলে, একদম না, আমার এখন রাতে রান্না করতে হবে। আরুষ বাচ্চাদের মতো ফেস করে বলে, এটা একদমই ঠিক না, তুমি সবসময় এমন করো। তোমার কাছে আসলে তুমি এমন চিটিং করে বানানোর জন্য, এতে আমার বুঝি কষ্ট হয় না? আহারে, আমার বরের কত কষ্ট, এখন সরো যেতে দাও। তা তো হচ্ছে না। আজ আমি তোমার কোনো বাধাই মানব না, কেননা তুই যে শুধুই আমার। এই বলে সায়রাকে কোলে তুলে নেয় আর রুমের দিকে পা বাড়ায়। হয়তো আজ আবারও নতুন করে রাঙিয়ে দেবে আরুষ সায়রাকে নিজের ভালোবাসার রঙে। পাড়ি দিবে এক অজানা ভালোবাসার রাজ্যে, যেখানে থাকবে না কোনো সংশয়, না থাকবে কোনো অবহেলা, না থাকবে কোনো ভুল বোঝাবুঝি, শুধু থাকবে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। বেঁচে থাকুক তাদের ভালোবাসা, মধুর হোক তাদের এই জীবন।